দাঁড়িপাল্লা যারা যাবে, আমার কথাটা আপনি শুনেন যে আমি রাষ্ট্রের এখানে দায় আছে কিনা সেটা বলেন। আমি একটু বলি, না মামলার কথা তখন বলবেন যখন এত শত মামলা হওয়ার পর আসামি ধরে না, মামলা করে কি হবে? সংস্কার হতে হবে, বিচার হতে হবে, বিচারের রোডম্যাপ, বিচারেরও নাকি রোডম্যাপ হয়। হাউ স্টুপিড দ্য সেন্টেন্স ইজ। মানে 71% জনগণ তো পিয়ারের পক্ষে। প্রধান উপদেষ্টা লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত নিউট্রাল ছিলেন। চাঁদাবাজকে ধরে পুলিশ থানায় নিয়ে যায়, সেখান থেকে বিএনপির লোকজন তাকে ছাড়িয়ে নিয়ে আসে। আজকে সমস্যার মূল কারণ হচ্ছে কিন্তু বিএনপি। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আপনাদেরকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ হয়েছে মব, নিরাপত্তাহীনতা ও নির্বাচন। আমরা আজ এ বিষয়ে আলোচনা করব। ডক্টর জাহিদুর রহমান, আমি শুরুতে আপনার কাছে একটু আসতে চাই। নির্বাচন নিয়ে শক্ত অবস্থানে জামায়াত, এবং তারা বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনে নামবেন, এবং গতকালকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করেছেন, এবং সেখানে তার প্রেস সচিব জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের কোনো বিকল্প নেই, এর বিকল্প যদি কেউ ভাবে তাহলে সেটি হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। আপনিও কি তাই মনে করেন কিনা? আমি একেবারেই তাই মনে করি। ইনফ্যাক্ট নির্বাচন অন্তত ফেব্রুয়ারিতে হোক, এটা অনেকেই চাইছে না। ধরুন জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, মানে বিএনপির বাইরে আমরা উল্লেখযোগ্য যে দলগুলোর কথা বলতে পারি এইগুলোর কথা বলতে হবে এখন। মানে তারা দেখবেন নির্বাচন আমরা চাই, মানে খুব জোর দিয়ে বলেন, কিন্তু এটা তারপর দেখবেন লিস্ট ইজ হিউজ। সংস্কার হতে হবে, বিচার হতে হবে, বিচারের রোডম্যাপ, বিচারেরও নাকি রোডম্যাপ হয়। হাউ স্টুপিড দ্য সেন্টেন্স ইজ। আপনি কোনোদিন কোনো বিচারে আসলে রোডম্যাপ দিতে পারেন না। আপনি চাইলে আমি সেটা ব্যাখ্যা করে দেখাবো, কিন্তু এটাও আসলো। তারপর খেয়াল করুন নিরাপত্তা, আইনশৃঙ্খলার পরিস্থিতির আলাপ আসলো। কিছু একটা সমস্যা হলেই দেখবেন বলে উঠছে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে। তারপরে বলা হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান তৈরি হবে, এটা না হলে নির্বাচন হবে না। তারপরে জুলাই সনদ পুরো বাস্তবায়ন করতে হবে, মানে সংবিধান সংশোধনও নাকি আপনি একটা অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন করতে পারেন, এরকম আবদার আমরা দেখছি। এবং ফাইনালি জামায়াতে ইসলামী লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া। তো আপনি দেখেন অনেকগুলো জিনিস মাঠে নিয়ে আসা হয়েছে। এখন এইগুলো আনার মানে হচ্ছে এই যে আপনি আসলে নির্বাচন নিয়ে ঝামেলা করতে চাইছেন। ধরুন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আমাদের মানে এই যে সংবিধান সংস্কার কমিশন তার রিপোর্টে ছিল না, ঐক্যমত্য কমিশনে ছিল না। জামায়াতে ইসলামীও খুব অল্প কিছুদিন আগে এটা নিয়ে একেবারে রীতিমতো কঠোর অবস্থানে গেলেন, যদিও তাদের মানে গুরু জনাব গোলাম আজমের লেখার রেফারেন্স তারা দেন, এগুলো আছে, কিন্তু সাম্প্রতিক সময়েও ওনারা এগুলো নিয়ে কথা বলছিলেন না। ঐক্যমত্য কমিশনের সাথে আলাপের সময়ও এই কঠোর অবস্থানে যান নাই, এখন চলে গেছেন। শুধু সেটা না, এটাকে এস্টাবলিশ করার জন্য তাদের মিথ্যাচারও দেখছে। মিথ্যাচার শব্দটা একদম ক্যাটাগরিক্যালি বলছি। জামাতের নায়েবে আমির, আমি চাইলে এটা স্ক্রিনে দেখাতে পারবো, জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ৭১% মানুষ এই সংসদ নির্বাচনে, ৭২% বলেছিলেন, আচ্ছা ৭১ বা ৭২ এই সংসদ নির্বাচনে চাই সুজনের নাম করে, সুজনের স্টাডির। অথচ সুজনের স্টাডিটা হচ্ছে এই ৭১ বা ৭২% মানুষ উচ্চ কক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চায়, সংখ্যানুপাতিক উচ্চ কক্ষে চায়। আমাদের আলাপ তো আসলে উচ্চ কক্ষ নিয়েছিল, কিন্তু এটাকেই আবার ব্যবহার করছে তারা এইভাবে, একদম একটা ডিস্টর্টেড ডিসইনফরমেশনের মাধ্যমে মিথ্যাচার করে। আর এভাবে আমরা বলি, মানে এত মানুষই যদি উচ্চ কক্ষ চেয়ে থাকে, কথার কথা লোয়ার হাউস এটা চাই নাই, আবারও বলছি এটা মিথ্যা কথা, কিন্তু যদি এটা চেয়ে থাকে তাহলে আপনারা ভোটে এটাকে ম্যানিফেস্টো করলে আপনি তো জিতে যান, তারপরে এসে করেন। এখন আমি আপনার ওই জায়গায় আসি, প্রধান উপদেষ্টার কাছে গতকাল প্রত্যেকে তার ইস্যুগুলো বলেছে, এবং জাতীয় পার্টিও একটা ইস্যু ছিল, এবং জাতীয় পার্টিও ইনফ্যাক্ট এটাকে একটা ইস্যু হিসাবে সামনে আনা হয়েছে। সব কিছু আসলে এই নির্বাচনকে অ্যাটলিস্ট পিছিয়ে দেওয়া যতটা সম্ভব সেই চেষ্টার অংশ বলে আমিও মনে করি। এবং প্রধান উপদেষ্টা রাইটলি এটা আইডেন্টিফাই করতে পেরেছেন যে এই নির্বাচন যদি এই সময়ের মধ্যে না হয় তাহলে আমরা আসলে খুবই আনস্টেবল একটা অবস্থার মধ্যে পৌঁছে যাব। খেয়াল করুন আমাদের নিজেদের মধ্যে কিন্তু সংঘাত, হানাহানি, মানে আমাদের মধ্যেকার দ্বিমত এখন হানাহানির পর্যায়ে চলে যাচ্ছে, শত্রুতার পর্যায়ে চলে যাচ্ছে। কে না জানি আমরা বাংলাদেশ যদি একটা আনস্টেবল সিচুয়েশনে যায়, সেটার সুযোগ নেওয়ার জন্য দেশি বিদেশি অনেক মানুষ বসে আছে। দেখবেন
ভারত মুখে মুখে বলে বাংলাদেশ একটা নির্বাচিত সরকার হলে তারা চায়, তার সাথে তারা ভবিষ্যতে তারাও যোগাযোগ করবে, চাচ্ছে যে আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। এটা ডক্টর ইউনূসের চাইতে নির্বাচিত সরকার হয়তো তারা প্রেফার করছে, কিন্তু তাদের জন্য সবচেয়ে ভালো অপশন কি? বাংলাদেশে আমরা হানাহানি করি বসে, বাংলাদেশে নির্বাচন ভণ্ডুল হয়ে গেল, আমরা পরস্পরের বিরুদ্ধে লেগে গেলাম, গৃহযুদ্ধ বাংলাদেশে কেউ কেউ বলেন হবে, আমি মনে করি না সেটা সম্ভব, কিন্তু একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলো, একটা নৈরাজ্য তৈরি হলো। ভারতের জন্য সবচেয়ে পছন্দসই জিনিস সেটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে পছন্দসই জিনিস। সুতরাং যখনই এই ঘটনা ঘটবে তারা মাঠে নেমে পড়ার চেষ্টা করবে। গতকাল নানান দিকে নানান কেওস হচ্ছে, মাঝে মাঝে ঝটিকা মিছিল আওয়ামী লীগ করতো, গতকাল ধানমন্ডিতে করেছে এবং ককটেল পাঠিয়েছে, প্রকাশ্যে এবং ককটেল পাঠিয়েছে, একটা ধাপ তারা এগিয়েছে। সো সুতরাং এই ঘটনাগুলোই আসলে ঘটবে যদি আমরা এগুলো করি। সুতরাং নির্বাচন নিয়ে একটা কথা একটু বলে রাখতে চাই, নির্বাচনে যাব কি যাব না একটা কারণ হতে পারে বলে আমি মনে করি, জাস্ট একটা কারণ, সেটা হচ্ছে আপনি যদি নিশ্চিত না হন যে এই সরকারটা নিউট্রাল, এই সরকারটা যদি, যে সরকার নির্বাচন করবে সেই সরকার যদি নিউট্রাল না হয়, সেই সরকারের যদি এজেন্ডা থাকে কোনো দলকে ক্ষমতায় আনা, তাহলে নির্বাচনে না যাওয়ার যুক্তি আছে। বাকি জিনিসগুলো নিয়ে তর্ক বিতর্ক চলবে। জামায়াতে ইসলামী কিন্তু লোয়ার হাউসের, মানে আমাদের সংসদ নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাইতে পারে, এটা কিন্তু তাদের অধিকার আছে, কারণ তাদের জন্য সেটা সুবিধাজনক। আমরা ডিবেট করব কেন এটা ঠিক না, সেটা আরেক আলোচনা, কিন্তু এর জন্য নির্বাচনে যাব না। বা এনসিপি নতুন সংবিধান লেখার জন্য গণপরিষদ চাইতে পারে, কিন্তু সেটার জন্য আমি নির্বাচনে যাব না, এই রকম পরিস্থিতিতে যাওয়া, এটা আমি মনে করি যে ঠিক অধিকারের পর্যায়ে না। কেউ কেউ বলেন নির্বাচন ঠেকানোর অধিকার আপনার নাই, কিন্তু না যাওয়ার অধিকার তো আছে। হতে পারে একটা দল বলতেই পারে যে আমি নির্বাচনে যাব না, কিন্তু আমাদের এই ক্রান্তি লগ্নে জামায়াতে ইসলামী, এনসিপি বা ইসলামী আন্দোলন যদি নির্বাচনে না যায়, তাহলে তো দেশের মধ্যে আসলে একটা নৈরাজ্যকর পরিস্থিতি হবে, কারণ সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং সেই দায় তাদেরকেও নিতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ ইয়াসিন আরাফাত। আমি আপনার কাছে একটু আসতে চাই যে গতকালকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে নির্বাচনের বিকল্প যদি কেউ ভাবে তাহলে সেটি জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। নির্বাচন তো তাহলে প্রচলিত পদ্ধতিতেই হচ্ছে, প্রচলিত পদ্ধতি হলে আপনাদের অবস্থান কি হবে তখন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, বিজ্ঞ আলোচক, উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, প্রধান উপদেষ্টা যে কথা বলছেন এটা এদেশের গণমানুষের প্রত্যাশার কথা। আমরা বিগত 3টি নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারেনি। 154 জনের বিনা ভোটে নির্বাচিত হয়ে যাওয়া, দিনের ভোট রাতে হওয়া, ডামি নির্বাচন হওয়া, তার পরিপ্রেক্ষিতে জনগণের প্রত্যাশার জায়গা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি বারবার বলে আসছেন বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ এবং সেরা একটি নির্বাচন হবে। সে প্রত্যাশার জায়গা থেকে আমরাও প্রহর গুনছিলাম। আমরা আমাদের জায়গা থেকে জামাত ইসলামের ক্ষেত্রে যে কথাগুলো উনি বলছেন, বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গা থেকে জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর আগে নির্বাচনী প্রস্তুতি আগে সম্পন্ন করেছে, প্রার্থী প্রক্রিয়া থেকে শুরু করে আরও যতগুলো কাজ আছে। সুতরাং দৃশ্যমান কাজের মাধ্যমে জামাত ইসলামী শুধু কথায় নয়, কাজের মাধ্যমে তারা বুঝিয়েছে দেশবাসীকে যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু কথা আসছে, আপনি সুষ্ঠু নির্বাচন যদি না করতে পারেন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বা প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচন সেরা নির্বাচনের জন্য আপনাকে প্রত্যেকটা কাজ সেরা করতে হবে। আপনাকে সংস্কার করার মাধ্যমে বিগত 53 বছরে যে জঞ্জাল ছিল, নির্বাচনে প্রতি বছরই কখনো কম, কখনো বেশি, কখনো অল আউটভাবে কথা আসছে যে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, ভালো হয়নি, কিন্তু কথা ছিল। সেই জায়গা থেকে জামাত ইসলামী এই আগের কাঠামোটাকে ভেঙে চুরে দিয়ে নতুন একটা পদ্ধতি জাতির সামনে উত্থাপন করেছে। এই পদ্ধতি আগে থেকে আলোচনায় ছিল, কিন্তু এখন জোর দাবি জানানো হচ্ছে 5 আগস্টের ঘটনার পর থেকে। তো আমরা এই দাবি জানাচ্ছি, তার মানে এই নয় যে এই দাবির মাধ্যমে আমরা নির্বাচন বানচাল করতে চাই। আমরা দাবি জানাচ্ছি, আবার নির্বাচনের কাজ আমরা করছি, জনগণের কাছে আমরা। কিন্তু আপনারা তো বলেছিলেন যে নির্বাচনে যাবেন না, সরকারকে বাধ্য করবেন। দেখেন, ওনারা যে সেন্টেন্সে কথাটা বলার চেষ্টা করেন, উনি তো এখানে মিথ্যাচার শব্দ উল্লেখ করছেন। আমি মনে করি যে আরও এখানে ভদ্রচিত ভাষা ব্যবহার করার সুযোগ ছিল। জামাত ইসলামী আজকে পর্যন্ত যত জায়গায় বক্তব্য দিয়েছে, আমরা এটা না হলে নির্বাচনে যাব না, ল্যাঙ্গুয়েজ কিন্তু এভাবে ছিল না। আমরা বলছি এটা জনগণের দাবি, আমরা দাবি আদায় করে নির্বাচনে যাব। আপনি কিন্তু কথার ভঙ্গি, শব্দ প্রকাশ আপনি বুঝতে হবে আপনাকে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ব্যাপারে যে কথা বলছেন, গতকালকের যদি ওনার স্টেটমেন্ট আপনি দেখেন, তিনি এই কথা স্পষ্ট উল্লেখ করেছেন, কোনো দল বলে পিআর কি মাথায় দেয় না খায়, এটা জনগণ জানে না, বোঝে না। ওই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন
যে 71% জনগণ পিআরের উপরে আস্থা আছে, তবে সেটা উচ্চ কক্ষে। উনি উচ্চক শব্দটা গতকালকে আমি আপনাকে শোনাবো হ্যাঁ, এর আগে উনি কি না, বলেছেন না, আমি এর পরে আ- শোনাবো আমি- পরে আমরা শোনাবো। যা- আমি আমরা পরে যেটা শোনাবো। শুনেছি এর- যে উনি এর- এর আগের উচ্চ কথাটা আমি কক্ষে উনি নিম্ন উচ্চারণ সংসদ করেন। নির্বাচন বলেছেন 14 আগস্ট, আমি পরে শোনাবো সংসদ আমি নির্বাচন বলছি তো, বলেছেন। আমি আমার কথাটা শোনেন। জি। গতকালকের সংবাদ সম্মেলনে যেহেতু বারবার কথাটা আসার কারণে আপনারা এবার মিথ্যাচার শব্দ ব্যবহার করছেন, যিনি ক্লিয়ার করছেন যে অনেকে বলে নির্বাচন তো জনগণ চায় না, তাহলে 71% জনগণ তো পিআরের পক্ষে। এটা উচ্চকক্ষ হোক নিম্নকক্ষ হোক, নিম্নকক্ষ কথা আসে নাই, কিন্তু উচ্চকক্ষে তো জনগণ পিআরের পক্ষে। সুতরাং এই দাবিটা আলোচনা হতে পারে। আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ দুইটাই আমরা দাবি করছি। উনি এটা ক্লারিফাই করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। এই জায়গা থেকে রাষ্ট্রকে একটা সেরা নির্বাচনের জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপনি দেখেন যে দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি সামগ্রী যে বিষয়গুলো, চাঁদাবাজকে ধরে থানায় নিয়ে যায়। মানে কি করতে পারে সেরা নির্বাচনের জন্য এক নম্বরে জনগণ আস্থা ফিরাতে হবে, জনগণ যেন শঙ্কিত না হয়। বিপিনুরের উপর হামলা যে হয়েছে, যেখানে পুলিশ এবং সেনা সদস্যরা জড়িত, স্পষ্ট ভিডিওতে দেখা গেছে। এই পরিস্থিতি যখন একজন ভোটার দেখে, তো সে কি আশঙ্কা করতে পারে না? আচ্ছা, যে এরকম ভিপিনুরের কথা ঘটনা- যেহেতু আমি- আমি বললেন, ওই- না, আমিও কথা পরে আসছি ভাই, আপনাকে একটা 1 মিনিট সময় দেন। চাঁদাবাজকে ধরে পুলিশ থানায় নিয়ে যায়, সেখান থেকে বিএনপির লোকজন তাকে ছাড়ে নিয়ে আসে। তো যেই পুলিশ একজন চাঁদাবাজকে তার থানায় আটকে রাখতে পারে না, সেই পুলিশ বা সেই প্রশাসনকে আপনি সংস্কার না করে ভোটের দিন ব্যালট বাক্সের নিরাপত্তা আপনি কিভাবে দিবেন? কেন্দ্র দখল হলে কীভাবে আপনি রক্ষা করবেন? প্রশাসন যন্ত্র যদি এভাবে সব জায়গায় সেট থাকে, কি করবেন? নিউট্রালের যে কথাটা আসছে, প্রধান উপদেষ্টা লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত নিউট্রাল ছিলেন। লন্ডন থেকে আসার পর থেকে ওনার আশেপাশে যারা আছেন বা কোন পরিপ্রেক্ষিতে ওনার আচরণগুলো আমাদের কাছে নিউট্রাল মনে হচ্ছে না, জাতির কাছে নিউট্রাল মনে হচ্ছে না। দেখেন, বিএনপি পিআরের ক্ষেত্রে ওনার উচ্চকক্ষে মানে, কিন্তু সেটা আবার নোট অফ ডিসেন্ট দিয়ে। তো সেখানে অধিকাংশ রাজনৈতিক দল যেখানে পিআরের পক্ষে কথা বলছে, আপনি এটা ডিবেটে নিয়ে আসেন, আলোচনা আনেন। জামাত ইসলামের ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ঢাকা মহানগর উত্তর উদ্যোগে যে সমাবেশ ছিল 1 মাস আগে মহাখালীতে, সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আপনারা যদি না বুঝে থাকেন, আসেন আমরা ডিবেট করি, আমরা আলোচনা করি, আমরা বসি, এটা নিয়ে কী হতে পারে। আমরা যে কথা বলছি, দেখেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় গিয়ে শুধুমাত্র নমিনেশন কে পাবে এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতের যে ঘটনা ঘটে, আমি এবং দামি নির্বাচন আওয়ামী লীগ একা করেছে, সেখানে তো 150 জন তাদের নিহত হয়েছে। আমার এলাকা নাঙ্গলকোটে, সেখানে বিএনপির এখনো কে প্রার্থী হবে তা ঠিক হয়নি, তাতেই তারা আভ্যন্তরীণ গ্রুপিংয়ে একজন নিহত হয়েছে। সমকালের যে রিপোর্ট আপনারা দেখেছেন, 9 মাসে বিএনপির 150 খুন, আভ্যন্তরীণ কোন দল, এগুলো কিসের জন্য? ক্ষমতা পাওয়ার জন্য। এরপরে নির্বাচনের টাকার খেলা, জনগণ কুক্ষিগত করা, ভোট কেন্দ্র দখল করা, এই সব সিস্টেম দুলিশ্বাত হয়ে যাবে যদি পিআর সিস্টেমটা এখানে কার্যকর হয়। আমরা সে জায়গা থেকে পিআরের কথা বলছি। এখন অধিকাংশ রাজনৈতিক দল যখন বলছে, আপনি সেটাকে আলোচনা দিবেন না, গুরুত্ব দিবেন না। আপনি পজিটিভ নেগেটিভ আগে আলোচনা করবেন, তারপরে সেই জিনিসটা কি হবে। এরপরে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন, তিনি বলছেন যে বিচারের রোডম্যাপ না, বিচারের ক্ষেত্রে রোডম্যাপ বলে নাই, বলছে বিচারের দৃশ্যমান প্রক্রিয়া। হ্যাঁ, আপনি বিচার করছেন, আপনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করছেন, সে দৃশ্যমান প্রক্রিয়া জাতির সামনে তো আসতে হবে। আপনি সেরা নির্বাচন করছেন, যারা প্রকাশ্যে দিবালোকে অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, গ্রেপ্তারের দৃশ্য কোথায়? বিগত 16 বছরে ছাত্র শিবির জামাত ইসলামী 5 জন 10 জন যদি তার ঘরের ভিতরে বসতো, অফিসে বসতো, সেখান থেকে আপনি এমন কোনো দিন ছিল না টিভি স্ক্রিনে আমরা দেখি নাই যে শিবিরের 5 জন 10 জন নাশকতার ষড়যন্ত্র অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তো এখন কোথায় গেল সেটা গ্রেপ্তার? কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এগুলো তো বিচারের দৃশ্যমান প্রক্রিয়া। আমরা বলেছি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া, আমরা বিচারের রোডম্যাপ চাইনি, আমরা সংস্কারের রোডম্যাপ চেয়েছি। আপনি সব দেখেন, সংস্কার তো প্রথম দফায় ফেব্রুয়ারির আগে 44 দিন, সম্ভব দ্বিতীয় নয়। দফায় 1 আমি মাস, আপনাকে একটু 84টি প্রশ্ন বিষয় করতে ঐক্যমত চাই, পোষণ সব করেছে, ফেব্রুয়ারির আগে তার সম্ভব মধ্যে নয়। 19টা ভাইটাল তাহলে কি ছিল, ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন আপনি সেটাকে আইনি চাচ্ছেন প্রক্রিয়া না? নেবেন না। আপনি যদি নির্বাচিত হওয়ার পরে যদি আইনি প্রক্রিয়া নিতে চান, এখন আইনি প্রক্রিয়া নেওয়ার জন্য অধ্যাদেশ জারি কিংবা গণভোটের আপনার মানে এখানে আস্থা নাই কেন? আপনি নিষেধ করছেন কেন? দেখেন, আজকে সমস্যার মূল কারণ হচ্ছে কিন্তু বিএনপি। এখানে এই 5 আগস্টের ফ্যাসিবাদী সরকার পতনের পরে যখনই কোনো ইস্যু আসছে, আচ্ছা জাতীয় পার্টির ইস্যুতে আসছে বিএনপি না, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিএনপি না, রাষ্ট্রপতির পরিবর্তন ইস্যুতে বিএনপি না, এরপরে সংস্কারটা আইনি প্রক্রিয়া যাবে বিএনপি না, পিআর পদের নির্বাচন বিএনপি না, এভাবে আপনি যত প্রক্রিয়া তত প্রক্রিয়া বিএনপি না। একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মেয়াদ কতটুকু হবে বিএনপি না করলো, কিন্তু ঠিকই তো শুনানি শেষে তারা 10 বছর মেনে নিল।
এই প্রক্রিয়াগুলো তারা যদি আগে মানতো, সংস্কার প্রক্রিয়াকে আরও যদি তার সাপোর্ট দিত, বাংলাদেশের সংস্কার হয়ে আইন হয়ে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জাতির আস্থার একটা পরিবেশ তৈরি হতো, যেটাকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে। কিন্তু আজকে তো সে দৃশ্য এখনো তৈরি হয়নি। জনগণ এখন শঙ্কিত কেন? শঙ্কিত তো আপনি সংস্কারগুলোকে আইনি প্রক্রিয়া নিয়ে আসার মাধ্যমে কার্যকর করেননি। এই প্রক্রিয়া যেতে পারলে আমার বিশ্বাস জনগণের মধ্যে আস্থা তৈরি হবে। জামাত ইসলামী গতকাল সাক্ষাতে বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন, আমরা এই নির্বাচনের পক্ষে, আমরা একমত, আমরা নির্বাচন চাই, কিন্তু যেই সিস্টেমে যেই পদ্ধতিতে বিগত 53 বছর নির্বাচন হয়েছে আমরা সেই সিস্টেমের মধ্যে নির্বাচন চাই না। আমরা চাই সংস্কারের মাধ্যমে এই প্রক্রিয়াকে সংশোধন করে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া, যেখানে সবাই ভোট যারা দিতে আসবে নির্ভয়ে ভোট দিতে পারবে, যারা প্রার্থী হবে তারাও কোনো মেকানিজম, কোনো সিস্টেম, কোনো পদ্ধতি, কোনো দলকে জিতে দেয়া, এই সিস্টেমের বাইরে উঠে আপনি একটা ভূমিকা পালন করতে পারবেন। জি, আমি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের মধ্যে রুমিন ফারহানা এবং হাসনাত আবদুল্লাহর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে স্বয়ং নির্বাচন কমিশনের মধ্যে। এই নির্বাচন কমিশন দিয়ে আগামীতে সুষ্ঠুভাবে তাহলে কি ভোট করা সম্ভব কিনা আপনারা কি মনে দেখেন? করছেন? সংস্কার প্রক্রিয়ার যে আইনি দাবি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তোলা হয়েছে, জামাত ইসলামী সহ, আমরা এই কথাগুলো বলার চেষ্টা করছি। আমি সংস্কার কমিশনে জামাতে আমি নির্বাচন কমিটির সদস্য হওয়ার কারণে এবং আমার এলাকা কুমিল্লা 10-এ নির্বাচনে আসন জটিলতা সমস্যা সমাধানের জন্য আমিও শুনানিতে অংশগ্রহণ করেছিলাম। আমি দেখলাম যে সেখানে একটা নির্বাচন কমিশন তার প্রশাসন থাকার পরেও এই যে মারামারি ঠেকাতে পারছে না, একজন আরেকজন কথা বলবে সেটা ঠেকাতে পারছে না, নির্দেশনা দেওয়া ছিল ঠেকাতে পারছে না, তাহলে তারা কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে? এই জন্য আপনাকে সকল প্রক্রিয়াকে সংস্কার করতে হবে। আপনি যদি নিরপেক্ষ থাকেন, আমি সেখানে দেখলাম একজন বিএনপির সাবেক মন্ত্রী হওয়ার কারণে ওনাকে আধা ঘন্টা কথা বলার সুযোগ দিলেন, এবং সেখান থেকে নির্বাচন কমিশন সচিব বারবার স্যার স্যার বলতেছেন, স্যার আপনি সেখানে তো লেভেল প্লেইং ফিল্ড। আপনি যদি উনি আগে কি মন্ত্রী ছিল না এমপি ছিল, সেই দৃষ্টিকোণ থেকে না দেখে যে আমার এখন 13টা আসনের শুনানি হবে, একটা আসন শুনানি হতে গেলে 15 মিনিট করে আমি সময় পাবো, আমি ওনাকে আধা ঘন্টা সময় দিয়ে দিলাম, কেন? উনি বিএনপি। এই সিস্টেমগুলো আজকে লেভেল প্লেইং ফিল্ডকে নস্যাৎ করছে। এই জায়গায় নির্বাচন কমিশনকে শক্তিশালী অবস্থানে থাকতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহিদুর রহমান, একটু ফিরতে চাই আপনার কাছে। এই যে বিএনপি যে 13টি জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে যে ঐকমত্য কমিশনের যে প্রস্তাবে, একটি মানে বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যে আসতে পারছে না কেন? আর বিএনপির ঐক্যে না আসার কারণটা কি, বা না আসতে পারার কারণটা কি? আমি আসছি ঐক্যে আসতে হবে কেন, আমি প্রশ্নটা আগে করে আসছি। ভাইয়ের কিছু প্রশ্ন একটু অ্যাড্রেস করা দরকার, একদম খুব দ্রুত অ্যাড্রেস করছি। ডক্টর ইউনূস সরকার লন্ডন থেকে আসার পথে নিউট্রাল আচরণ করছেন না, জামায়াত এবং অন্য যারা নিউট্রাল আচরণ করছেন না বলে মনে হয়, আমি জানি এনসিপিকেও দেখি, তাদের উচিত ডক্টর ইউনূস সরকারের পদত্যাগ দাবি করা। কারণ যে সরকার নিউট্রাল না, যে সরকার ঠিকমতো নির্বাচন করবে না, তার বায়াস আছে বিএনপির প্রতি, যেহেতু উনি লন্ডনে বসে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, স্ট্রেট অ্যাওয়ে তার পদত্যাগ চাওয়া উচিত, যে আপনারা চলে যান, আপনাকে রিলাই করি না। এটা আমি কিন্তু বলেছি, যদি সরকারকে কেউ নিউট্রাল মনে না করে, এই একটা গ্রাউন্ড আছে। শেখ হাসিনার সময় নির্বাচনে যাই নাই কেন আমরা, বিভিন্ন দল যায় নাই কেন? আসলে কারণ তুমি নিউট্রাল না, তুমি চুরি করবা, তুমি জিতবা। এখন ডক্টর ইউনূসের তো দল নাই, ডক্টর ইউনূস তাকে বিএনপিকে জিতিয়ে দিতে পারে, তো ওনারও একটা দল আছে, তাহলে আমরা ধরে নিলাম, তো ওনারও এই ক্ষমতায় থাকার অধিকার নাই। অন্তর্বর্তী সরকার নিউট্রাল সরকার হওয়ার কথা ছিল। তো যারা মনে করেন নিউট্রাল না, তার পদত্যাগ চাওয়া উচিত, স্ট্রেট অ্যান্ড সিম্পল। পিআর উচ্চকক্ষে বিএনপি নোট অফ ডিসেন্টে আসবো। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, কারণ সনদে লেখা হয়েছে পিআর উচ্চকক্ষ হবে। বিএনপিটা মানে না, সে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি নোট অফ ডিসেন্ট কেন দিয়েছে পরে ডিটেল কথা বলছি। পিআর হলে নাকি টাকার খেলা বন্ধ হবে, একটা অদ্ভুত চুক্তি। পিআর নিয়ে আজকে আলোচনার সুযোগ নাই, থাকলে আমাদের জানাশোনা আছে, ওনারা বলেন তো জানাশোনা না, আমি যে কারো সাথে পাবলিকলি ডিবেট করতে প্রস্তুত আছি, কি সমস্যা আছে। কিন্তু টাকার খেলা বন্ধ হবে যে বলছেন, টাকার খেলা বাড়বে কেন জানেন? এখন পর্যন্ত হয় কি, একটা দলের প্রধান যখন কাউকে, আমি জামাত কিন্তু খুবই স্ট্রাকচার্ড দল, তাদের এই নমিনেশন নিয়ে প্রবলেম হয় না, এটা আমি জানি। কিন্তু ধরেন বিএনপি বা আগে আওয়ামী লীগ ছিল, এই ধরনের দলগুলো যখন নমিনেশন দিতে যায়, তার এক ধরনের, ধরেন দলের প্রধানের এক ধরনের চিন্তা থাকে, কিন্তু আবার লোকালি যখন নির্বাচন করতে যায়, কার জনপ্রিয়তা আছে, কে জনগণ কাকে চায়, নেতাকর্মীরা কাকে চায়, সমর্থক কাকে চায়, ওই চাপেও অনেক সময় যিনি টপে আছেন উনি নমিনেশন দিতে বাধ্য হন। ধরুন আপনি প্রধান, আমরা দুজন আছি, আপনি চাইছেন তাকে দিতে, কিন্তু জনগণের একটা চাপ আছে, কর্মীরা চাচ্ছে আমাকে, আপনি শেষ পর্যন্ত হয়তো আমাকে দেবেন। কিন্তু পিআর হলে হয় কি জানেন, এই সম্পূর্ণ যে তালিকা আপনি দেবেন, এটা একটা ব্যক্তির হাতে। তখন জাস্ট ওই ব্যক্তিকে আপনি টাকা দেন, কাগজে কলমে বলছি, টাকা যদি খেলা হয় তাকে দিলে আপনার নমিনেশন হয়ে যায়। কারণ আপনি জানেন একটা লিস্ট করা হয়, ওই লিস্টের উপরের দিকে থাকার জন্য আপনি টাকা দেবেন, সিম্পল। সুতরাং টাকার খেলা আরো বাড়বে, এটা বন্ধ করবে না, নো ওয়ে। সনদের আইনি ভিত্তির কথা বলছেন,
সেটা হচ্ছে মানে এটাও খুব অদ্ভুত সব কথাবার্তা যে একটা অধ্যাদেশ দিতে হবে সনদ করার জন্য, কারণ সংবিধান সংশোধন তো কাগজে কলমে আমরা বলছি এটা ইয়ের মাধ্যমে আমাদের কনস্টিটিউশনের মাধ্যমে হতে হবে। এখন সংবিধান কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে, এটা তো সংসদ ছাড়া হবে না। সুতরাং একটা অধ্যাদেশ মানে একটা ডিফ্যাক্টো আইন, মানে আমরা একটা আইন তৈরি করতে চাচ্ছি যেটা আবার নাকি সংবিধানের উপরে অবস্থান করবে। এটা খুবই বেসিক জুরিসপ্রুডেন্স, যিনি জানেন খুবই বেসিক, তারও জানা আছে সংবিধানের উপরে কোনো আইন হতে পারে না। গণভোট দিয়ে করা হবে না, কারণ আমাদের আমরা তো এই কনস্টিটিউশনের অধীনে এখনো আছি, এই কনস্টিটিউশন আছে, আপনার পছন্দ হোক বা না হোক, আমাদের এক্সিস্টিং যে কনস্টিটিউশন সেটা আছে, সেটার অধীনে যেহেতু আছি, গণভোট দিয়ে আমি এই যাবতীয় সংবিধান সংশোধন করতে পারি না। 71%-এর কথা মানে কি হয়েছে, 14 আগস্ট আমি তারিখটা পড়লাম, সংসদ নির্বাচন 71% পিআর চায় বলার পর যেটা হয়েছে, আমার সাথে বসে জামায়াতের নেতারা টকশোতে 71%-এর গল্প আমার সাথে বসে বসে করেছেন। সুতরাং এটা নিয়ে যখন প্রচুর ঝামেলা হয়ে গেল, আমি এই ডিসইনফরমেশনটা যেহেতু ধরা পড়ে গেল, তারপর হয়তো করতে গেছে, কিন্তু প্রথম দিকে এই চেষ্টা হয়েছে আমার সাথে পাশে বসে হয়েছে। কারণ আমি খুব অবাক হয়েছি যে এটা কোত্থেকে আসলো। পরে আই সার্চ ফর দ্যাট, দেখলাম যে না, ওনাদের নায়েবে আমির এই কথাটা 14 আগস্ট, আমি তারিখ আমি পড়ে এক্স্যাক্ট পড়ে শোনাতে পারি চাইলে। এবার নোট অফ ডিসেন্টের প্রশ্ন আসলে শুনুন, মানে একটা দল বা আরেকটা দল তার মতো করবে, যেমন জামায়াতে ইসলামী লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাইছে, ইসলামী আন্দোলনও চাইছে, এটা তো ওনাদের চাওয়ার রাইট আছে। খেয়াল করেন, এখন এনসিপি আপার হাউসে চায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তাই তো? এই যে ডিফারেন্সটা আছে না, আছে তো। ধরেন কোনো না কোনো ক্ষেত্রে, ইভেন আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াত বাংলাদেশের শেখ হাসিনা বা 5 আগস্ট পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল। জামায়াতও যদি কোনো কিছু মানি না মনে করে, সেটা কিন্তু হতে পারে, সেটা কিন্তু হতে পারে। খেয়াল করব আমরা ভোটের রাজনীতিতে, আমরা একটা বা অনেক দলের কথা যদি বলি, তুলনামূলকভাবে বেশি সমর্থনের দল লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাইছে না, কিন্তু ওনারা চাইছেন। সো ওই দ্বিমতের জায়গায় কি থাকবে না? থাকবে তো। বিএনপির কোন বাধ্যবাধকতা আছে যে সে সবকিছু মানতে হবে? এই যে ভাই একটা তালিকা দিলেন, বিএনপি মানেন নাই, বিএনপি আরো অনেক কিছু মেনেছে, সেটারও তালিকা আছে। এটাই নিয়ম। সবকিছু যদি আমরা একমত হয়ে যাই, একই সাথে করতে চাই, সেটা তো হতে পারে না। দিনের শেষে কি হবে জানেন? বিএনপি, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির কিন্তু নোট অফ ডিসেন্টে অনেকগুলোর সাথে আমিও একমত না। আমি একটা উদাহরণ দিই। আপার হাউস বিএনপি যেভাবে করতে চায়, বিএনপি আপার হাউস করতে চায় লোয়ার হাউসে সিটের যে প্রপোর্শন আছে, মানে ওই নারী সিট যেরকম হয়, এটা করা আর আপার হাউস করার কোনো দরকার নাই আসলে। এটা আমি মনে করি। আমাকে সংবিধান সংস্কার কমিশন যখন ডেকেছে, আমিও আপার হাউসের লোয়ার মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছি। লোয়ার হাউস এখনকার মতো থাকবে, ফার্স্ট পাস দ্য পোস্ট। এটা বিএনপি মনে করছে এটা সঠিক, আমার কাছে এটা একেবারেই সঠিক মনে হয় না। বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে কিন্তু তার রাজনৈতিক ক্ষতি আছে না? আমরা সমালোচনা করছি, অনেকে এটা নিচ্ছেন না। বিএনপি যে কমিশনগুলোর মধ্যে নির্বাচন কমিশনটা শেষে মেনেছে, বাকিগুলোর মধ্যে যে সরকারের প্রভাব থাকবে, সরকারের সিলেকশনের তার হাতে দায়িত্ব থাকবে, এটাও আমার কাছে লজিক্যাল মনে হয় না। তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সে মনে করে থাকা উচিত। এটা নিয়ে কিন্তু তার সমালোচনা আছে, সেই সমালোচনার ঝুঁকি নিয়ে সে তার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তো রাইট তো তার আছে, তাকে মানতে হবে কেন জামাত, এনসিপি বা সবাই যা চাইছে সেটা মানতে? এজন্য যেটা করতে হবে, যেটা জরুরি কথা, যেগুলো যেগুলো মানা হয়েছে সেগুলো আমরা করি, বাকিগুলো নিয়ে আমরা রাজনীতি করতে পারি। রাজনীতি করব। আমি একটা ছোট উদাহরণ দিই, একটা উদাহরণ দিয়ে শেষ করি, ভোটারদের কাছে যেতে পারি, একটা উদাহরণ দিয়ে শেষ করি। 2019 সালের ভোটের আগে, মানে সংবিধান সংশোধনও আপনার রাজনৈতিক এজেন্ডা হতে পারে। 2019 এর ইলেকশনের আগে ভারতে ওদের সংবিধানে 370 অনুচ্ছেদ আছে একটা, যেটার মাধ্যমে কাশ্মীরকে একটা স্পেশাল মর্যাদা দেওয়া হয়েছিল। ওখানে কিন্তু অনেক কিছু ভারতের স্বাভাবিক মতো ছিল না। বিজেপি ম্যানিফেস্টোতে বলেছে যে আমি যদি ক্ষমতায় যাই এবং আমার যদি সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে আমি 370 ধারা বাতিল করব। এটা নিয়ে রাজনীতি হয়েছে, বিজেপি করেছে পক্ষে, কংগ্রেস এবং তার জোট বিপক্ষে করেছে। শেষ পর্যন্ত বিজেপি জিতলো এবং 2/3 বেশি মেজরিটি পেল। শেষ পর্যন্ত বিজেপি এই ধারাটা বাতিল করেছে। সো আপনারা এগুলোকে রাজনীতির এজেন্ডা করেন, নির্বাচনের এজেন্ডা করেন। মানুষ যদি 72% লোয়ার হাউসে চায়, এবার এভাবে নির্বাচন করেন যে তারপরে ওই কনস্টিটিউশন অ্যামেন্ড করে ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বানিয়ে ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন হোক। জি, একটু এবার নির্বাচন থেকে একটু আপনার কাছে আসতে চাই যে গত কিছুদিন আগে ডিআরইউ থেকে লতিফ সিদ্দিকী, সাবেক সাংসদ এবং মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে মঞ্চ 71 অনুষ্ঠান থেকে আপনার গ্রেপ্তার করেছেন পুলিশ। তার আগে কিছু লোক সেখানে গিয়েছিল এবং তারা পরিচয় দিচ্ছিল তারা জুলাই যোদ্ধা। প্রশ্ন করতে চাই যে জুলাই যোদ্ধা কারোর নাম বা পরিচয় হতে পারে কিনা? এই পরিচয়ে
মব সৃষ্টি করতে পারেন কিনা? নো ওয়ে। আর একটা কথা একটু বলি যে নামের সাথে পরিচয় মুক্তিযোদ্ধা বলাটাও আমি ঠিক পছন্দ করি না। কেন? আমরা আসলে একটা স্টেট, একটা লিবারেল ডেমোক্রেটিক স্টেটটা কি, আমরা মুক্তিযুদ্ধের সময় বলেছিলাম যে হিউম্যান ডিগনিটি বা মানবিক মর্যাদার মানে হচ্ছে এটা যে একটা মানুষ জাস্ট এই পরিচয়ে সে কতগুলো হিউম্যান রাইটসের এন্টাইটেলড হয়। সো লতিফ সিদ্দিকী একজন ব্যক্তি, তাদের একটা সংগঠন আছে মঞ্চ ৭১ নামে, তারা প্রকাশ্যে একটা সভা করতে গেছেন। আমরা একটা স্টেটে কি দেখব, উনি কি এই সংগঠনটা কি নিষিদ্ধ? উত্তর হচ্ছে না। এটা যদিও ৫ আগস্ট তৈরি হয়েছে, আমি দেখলাম ওই পত্রিকায় ২৪ সালে ৫ আগস্ট, শেখ হাসিনা পরবর্তী সময়ে তাদের কোনো এজেন্ডা থাকতেও পারে, সেটি ডিফারেন্ট আলোচনা। এটা কি নিষিদ্ধ করেছি আমরা? করি নাই। এই প্রোগ্রামটার জন্য এই হল ভাড়া করা হয়েছে, তারা জানিয়েছেন, মিডিয়াকে জানিয়েছেন, মানে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে। এবং সেখানে অনুষ্ঠান করতে গেলে তো অনুমতি নিতে হয় এবং গোয়েন্দা সংস্থাও সবাই সবকিছু জানেন, সবকিছু জানেন। এসব জায়গায় প্রোগ্রামের তথ্য গোয়েন্দা সংস্থা কিভাবে জানেন এগুলো আমাদের জানা আছে। এসব জায়গায় আমরা প্রোগ্রাম করতে গেছি, কিভাবে তাদের রিপোর্টিং হয় আগে পরে প্রোগ্রাম চলার সময়। তারা গেলেন, তারা একটা প্রকাশ্য সভা করতে গেলেন এবং ওখানে গিয়ে হই হট্টগোল হলো, চাপ তৈরি করা হলো এবং তাদেরকে মধ্যে তুলে নিয়ে যাওয়া হলো। লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে রিজার্ভ না থেকে বহিষ্কার করা হয়েছে বেশ আগে। শেখ হাসিনার ব্যক্তিগত ক্রোধ, কারণ তিনি সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। এখন ধরলাম যে উনি ইভেন বহিষ্কৃতও নন, কিন্তু আওয়ামী লীগে ছিলেন কোনো একটা সময়ে এবং ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমরা ধরে নিলাম কাগজে কলমে। তো সেই মানুষটা এই ধরনের অনুষ্ঠান কি করতে পারছে না? আমাদের এই ব্যাপারটা খুব সিরিয়াসলি বুঝতে হবে। আমি গায়ের জোরে যা বলি আমার ভালো না লাগতে পারে, এটা খুব জরুরি কথা। যেখানে আমি কিন্তু একটা কথা মানি, এই প্রোগ্রামে যারা গেছেন অনেকে কিন্তু আওয়ামী সিম্প্যাথাইজার, এটা মানি। আমি এদের অনেককে চিনি, জানি, এদের পাবলিক লাইফ আছে, আমি জানি। কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের অভিযোগ করতে পারবো যতক্ষণ সেটা আইনে হবে না। যেমন আওয়ামী লীগ এখনো লোকজন করে এই দেশে, সাম পার্সেন্টেজ মানুষ, আমার না চিন্তা করলেই বিভৎস খারাপ লাগে, কিন্তু করে তো, সমর্থন করে তো। সো মনে মনে সমর্থন করুক, আর আপনার সাথে আমার কথা বলা পর্যন্ত সে আইন ভাঙে নাই। কিন্তু সে যদি একটা আওয়ামী লীগের ব্যানার দিয়ে প্রোগ্রাম করে, আমাদের কিন্তু এখন আইন হয়েছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকবে, তখন আমি ওকে ধরতে পারবো। সো এই যে জুলাই যোদ্ধা, মানে এখন একই স্বাধীনতা মঞ্চ নামে একটা মঞ্চ হয়েছিল আওয়ামী লীগের সময়, একই রকম একটা পাল্টা জিনিস। আমরা একটা কথা বারবার বলছি, আওয়ামী লীগের আমরা ঘৃণা করতাম একটা শব্দ স্বাধীনতার চেতনা, মানুষ ঘৃণা করা শুরু করেছে। স্বাধীনতার চেতনা তো ছিল, কিন্তু আওয়ামী লীগ এটাকে এমনভাবে অন্যায় করার জন্য ব্যবহার করেছে, সেই কারণে মানুষের ঘৃণা তৈরি হয়েছিল। আজকে কিন্তু জুলাইকে নিয়ে একই রকম কথা, অথচ যারা ওখানে গেল, প্রোগ্রাম পণ্ড করলো, কিছু মানুষের গায়ে হাত তুললো, তারা কিন্তু ফৌজদারি অপরাধ করেছে। সেটাই, কিন্তু পুলিশ গিয়ে তাদেরকে না ধরলো, এদেরকে ধরলো এবং উদ্ভট মামলা। মানে খুব ফানি, আমি এজাহার দেখলাম পত্রিকায়, লতিফ সিদ্দিকী নাকি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে আনার জন্য চক্রান্ত করছেন। তাহলে আমার প্রশ্ন, এই সংগঠনটা হলো, এই সংগঠনটা কর্মসূচি দিল, এই সংগঠনটা ওখানে মব যাওয়ার আগ পর্যন্ত ওখানে পুলিশ কোনো ব্যবস্থা নিল না, তো যেই লোক শেখ হাসিনাকে আনার জন্য সশস্ত্র সংগ্রাম করবে তার বিরুদ্ধে কোনো তথ্য নাই, কোনো খবর নাই। এগুলো করার মাধ্যমে না আমরা, এই যে ভাইও বলছেন যে বিচারের কথা, বিচারের দৃশ্যমানতা, বিচারে আবার আরেকটা খারাপ দিক তৈরি হচ্ছে এখন, শুধু দৃশ্যমানতা না। আর একটা জিনিস একটু বলি বিচারের রোডম্যাপ প্রসঙ্গে, আমি এটা জামায়াত প্রসঙ্গে বলিনি, এনসিপির পড়ে দেখাতে পারবো, গুরুত্বপূর্ণ নেতা এই রোডম্যাপের কথা বলেছেন। আমি তখন জামাতের কথা বলিনি, আমি বলছি যে এই দাবিগুলো সামনে আসছে, এটা জামাত বলেনি, এনসিপি বলেছে। কিন্তু এই যে জামাতের বিচারের দৃশ্যমানতা প্লাস ফাজলামো হচ্ছে বিচারের নামে, ধরে ধরে যাকে তাকে আপনি খুনের মামলার আসামি করে দিচ্ছেন। এই যে এখন এনাদেরকে এইসব করার কারণে দেখা যাবে এই বিচার প্রক্রিয়াটাও আসলে প্রশ্নের মুখে পড়বে। জি, ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। ইয়াসিন আরাফাত, আমি আপনার কাছে একটু আসতে চাই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ভিপি নূরের উপর হামলার কথা বলেছিলেন, যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছিল তখন যমুনার সামনে যে আন্দোলন করা হয়েছিল এবং সেই আন্দোলনের দাবি মানা হয়েছিল, যমুনার সামনে না যেয়ে কাকরাইলে যাওয়ার কারণটা কি? কাকরাইলে গিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের কারণ কি? ওখানে গেলেও তো হতো। দেখেন, গতকালকে যমুনা টিভির একটি টকশোতে আমি অংশ নিয়েছিলাম, সেখানে গণ অধিকার পরিষদের ফারুক হাসান, উনি শুরুতে প্রায় 10 মিনিট কথা বলেছেন। উনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে ওনাদের একটা বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই বিক্ষোভ কর্মসূচি, ওনাদের অফিসটা জাতীয় পার্টির অফিস কাছাকাছি জায়গায়, একই এলাকা হওয়ার কারণে বিক্ষোভ কর্মসূচি করে ওনারা যখন চলে যাচ্ছিল, পিছন থেকে জয় বাংলা বলে জাতীয় পার্টির লোকজন তাদের উপর হামলা করেছে। এই তাৎক্ষণিক হামলায় একটা ছোটোখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে, পাল্টাপাল্টি। এরপরে তারা ওনাদের অফিসে চলে যায়। আর জাতীয় পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এনসিপি থেকে শুরু করে অনেকেই
জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে আগে থেকে কথা বলে আসছেন। এর মধ্যে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন তাদের গণ অধিকার পরিষদ, তো তাদের সাথে এক দফা সংঘর্ষ ছোটোখাটো হয়ে কিন্তু তারা চলে গেছে। তো তাদের অফিসে গিয়ে এবং গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল নূর, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি ছিলেন এবং সে 18 সালের কোটা আন্দোলন থেকে শুরু করে, আমি 18 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, আমরা একসঙ্গে তখন কথা বলেছি, এগুলো ডিলিংস করার চেষ্টা করেছি। তো একজন পরিচিত মানুষকে আপনি যদি ধরেন একটা তাদেরকে তাড়াতে গিয়ে একটা লাঠির বাড়ি পড়ে গেল, আর উপর্যুপরি তাকে জেনে শুনে চিনে তার উপর আঘাত করা, এটা একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। একটু আগে ভাই যেটা বলছেন, দেখেন লতিফ সিদ্দিকীরা যে প্রোগ্রাম করতে গিয়েছে, নাম 71 মঞ্চ দিয়েছে, যাই দেখ না কেন, কিন্তু আজকে গণ অধিকার পরিষদের পরিচিত মুখ, জুলাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার উপর হামলা করা, আবার 71 মঞ্চের নাম দিয়ে ওই প্রোগ্রাম করা, প্রোগ্রাম করে গ্রেপ্তার করা, এই সবগুলো একই সূত্রে গাথা। কীভাবে গাথা দেখেন, ফেসিবাদের দোসর যারা, তারা যে সরকারের ভিতরে এখনো সক্রিয় তার প্রমাণ হচ্ছে এটি। 71 মঞ্চ প্রোগ্রাম করছে, তাদের সেখান থেকে একটা তালিকা উদ্ধার করা হয়েছে। উনি যেটা বললেন যে সেখানে যাদের নাম এসেছে প্রত্যেকে আওয়ামী গণনার এবং প্রত্যেকে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার প্রোপাগান্ডার অংশ। তো এইটা সরকার জানবে না, গোয়েন্দা সংস্থা জানবে না, জানার পরেও তারা চুপ ছিল। সেখানে জুলাইয়ের যারা আহত, জুলাইয়ের যারা আন্দোলনের সময় অংশগ্রহণ করেছে, তারা সরকারের চোখ কান খুলে দিয়ে তাদের গ্রেপ্তার করার ব্যবস্থা করে দিয়েছে। সেটাকে কেউ মব বলছে, কেউ দায়িত্ব সচেতনতা বলছে। এখন এই নূরের উপর হামলা কিংবা 71 মঞ্চের নামে আওয়ামী পুনর্বাসনের প্রোগ্রামের সুযোগ দেয়া, এই সব কিছু হচ্ছে সংস্কারটা যথাযথ না হওয়ার কারণে, আইনি প্রক্রিয়া শক্তিশালী না হওয়ার কারণে, বিচারের প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ার কারণে। আজকে যদি বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হতো, তাহলে এই তারা এর 71 নাম বা অন্য কোনো নাম দিয়ে প্রোগ্রাম করার সুযোগ পেত না। দেখেন আজকে মবতন্ত্রের যে কথাটা আসছে, এই মবতন্ত্রের চূড়ান্ত সূচনা হয় বা চূড়ান্ত পর্যায়ে যায় হলো 2006 সালের 28 অক্টোবর পল্টনের লোগোয় বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে নৃত্য করার মাধ্যমে। আওয়ামী লীগ সরকার বিগত 16 বছর যখন ক্ষমতায় ছিল, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ লাঠিসোঁটা নিয়ে যে হামলা করা, 18 যে যখন কোটা সংস্কার আন্দোলন হলো, এরপরে কিশোর বিদ্রোহ হলো নিরাপদ সড়কের দাবিতে, সেখানে আমরা অসংখ্য ফুটেজ দেখেছি যেখানে মানে সরাসরি মবতন্ত্র কায়েম করা হয়েছিল। না, অভিযোগ আছে তো আপনারাও তো আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে হেলমেট পরে ছাত্রদলের উপরে হামলা করেছেন, গুপ্ত রাজনীতির একটা অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। এটা একদম হাস্যকর। এটা আপনাদের যারা অভিযোগ দেয়, যে ব্যক্তিরা অভিযোগ দেয়, তারা 13 সদস্যের কমিটি করে, তার মধ্যে অর্ধেকের বেশি ছাত্রলীগ পাওয়া যায়, তারা আবার সেটাকে বহিষ্কার করে। সুতরাং কারা গুপ্ত ছিল, কারা কি অবস্থা ছিল, একদম এটা কাগজে কলমে প্রমাণিত। আর আমারটা হচ্ছে ধারণা করে আপনি বলছেন, কোনো প্রমাণ নাই, তথ্য নাই, আপনি গায়েল করার জন্য, প্রোপাগান্ডা চালানোর জন্য করছেন। আমি মবের আগের পয়েন্টটা একটু শেষ করি। সেখানে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে তার অফিস থেকে পিটিয়ে পিটিয়ে ধরে নিয়ে পুলিশ হাতে তুলে দেওয়া, এই যে মব সন্ত্রাস ছিল আওয়ামী লীগের সময়। এরপরে আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান পর্বত হামলা করা, রক্তাক্ত করা, এই মব সন্ত্রাসের 16 কোণা আওয়ামী লীগে পূর্ণ করেছিল। দেখেন যখন দেশে একটা মহামারী ছড়িয়ে যায়, তখন আদর্শিক এলাকাগুলো কিন্তু আক্রান্ত হয়ে যায়। এই মবতন্ত্র যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল, তার কিছু ধারা ছোঁয়া এখনো এই সমাজে আসছে বলে এখান থেকে এখন উত্তরণ হয়নি। কিন্তু এই মবতন্ত্র আগের চেয়ে অনেক বেশি কমে এসেছে। সরকার যদি সত্যিকার অর্থে সংস্কার করে, যারা ফেসিবাদের দোষর ছিল তাদেরকে চিহ্নিত করে সেখান থেকে আউট করতে পারে, সত্যিকার নিরপেক্ষ দল, নিরপেক্ষ ব্যক্তিদেরকে যদি প্রশাসনে বসাতে পারে, আমার বিশ্বাস ওই 71 মঞ্চ শেখ হাসিনাকে পুনর্বাসনের সুযোগ করার জন্য প্রোগ্রামের সুযোগও পাবে না। আর নুরুল নূরের মতো এরকম যারা এই রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারাও আক্রান্ত হবে না। এই জন্য সংস্কার প্রক্রিয়াটা সবচেয়ে বড় জরুরি। এই সংস্কার ছাড়া যদি আপনি নির্বাচন করেন, তাহলে এই অবস্থায় চলতে থাকবে। ওই আবার 71 নামে আরেকদিন দেখবেন যে 24-এর নাম দিয়ে কেউ প্রোগ্রাম করবে, কিন্তু দেখা যাবে সেখানে আওয়ামী পুনর্বাসন তন্ত্র কায়েম করা হচ্ছে। এই সিস্টেমগুলো চলতে থাকবে। যে আপনার কাছে আমি আরো একবার ফিরবো, ডক্টর জাহিদুর রহমান, একটু ফিরতে চাই আপনার কাছে। যে ইয়াসিন আরাফাত যেটা বলছিলেন যে নূরের উপরে হামলা হয়েছে, পুলিশ এবং সেনাবাহিনীকেও এর জন্য দায়ী করছেন তিনি। তো গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনী ও প্রশাসনের যে একটি প্রশংসা ছিল এনসিপিকে উদ্ধার করা এবং ওখানে যে আপনার অরাজকতা পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে, কিন্তু কাকরাইলের পরিস্থিতিতে সেনাবাহিনীর এখন ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে? একদম, আমি আসছি। তার আগে আমি মঞ্চ 71 নিয়ে কথা বলতে চাই। মানে একটা তালিকা দেখবেন, ওখানে আওয়ামী লীগের লোক আছে, এসে ওরা আলোচনা করছে 72-এর সংবিধান তারা রাখতে চায়। যেমন এনসিপি এই সংবিধান বাতিল করতে চায়, এই সংবিধানটা কেউ রাখতে চাইতে পারে।
অনুষ্ঠানের প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনের সাথে আমি 5 আগস্ট পরবর্তী সময়ে একই অনুষ্ঠানে বক্তা ছিলাম সংবিধান নিয়ে। উনি তো এটা ধারণ করেন। এখন আপনি ডক্টর কামালকে দেশ থেকে ছুড়ে ফেলে বের করে দেবেন? ওনাদের তো ওই দিনকার এজেন্ডা ছিল সেটা। পরে ওনার দল থেকে বলা হচ্ছে ওনার নাম ওনার পারমিশন না নিয়ে ইউজ হচ্ছে। ওদিন তো যারা প্রোগ্রামে দাওয়াত দিয়েছে তারা অধিকাংশ আসে নাই। আমি আসছি, যারা এখান পার না আসে নাই। কামাল হোসেন ছিল না, উনি বলছেন রাদার ওনাকে বল, কিন্তু কামাল হোসেন 72 সংবিধান অনুসরণ করেন তো এখন ওনাকে হাসিনার দোসর বলতে হবে। যারা যারা নাম আছে, আমাদের এই জিনিসটা না কিভাবে আমরা ডিল করব সেই জায়গাটা দেখতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশে আছে, আওয়ামী সিম্প্যাথাইজার্স আছে, আমরা চিনি তাদেরকে, আমাদের পরিচিত মানুষদের মধ্যেই আছে। এখন তিনি ধরুন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবেন, সেটা কারো কারো গায়ে লাগতে পারে, মুক্তিযুদ্ধ শুনলে কারো গায়ে লাগে, কিন্তু উনি কি সেটা নিয়ে কথা বলা যাবে না? আমরা এটাকে ক্রিমিনালাইজ করছি, তারা একটা আইন করেন 71 নিয়ে কথা বলা যাবে না, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না, সেই আইনের সমালোচনা করতে একটা আইন করে দেন, যেই নামে কোনো যদি মঞ্চ তৈরি হয় আমরা ধরে নেব এটা আওয়ামী লীগ পুনর্বাসন, আমরা ধরে নেব, সুতরাং তাকে ধরে ফেলবো। 15 আগস্টে 3-4 জন লোক ফুল দিতে গেছে, ফুল দিতে দেন নাই। ও তো আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ আছে, আপনি আওয়ামী লীগের ব্যানার নিয়ে যেতে পারেন না। একজন রিক্সা চালক গেছে, সে ফুলকে ধরে পিটাই দিলাম আমরা, তাকে মামলাও দেওয়া হয়েছে। এক কাপল গেছেন, একজন নারী গেছেন, হেনস্থার শিকার হয়েছেন। আমরা কোনো আইনে লিখেছি যে 32 নম্বরে ফুল দেওয়া যাবে না 15 আগস্টে? লিখে দেন তাহলে। এগুলো একটা স্টেট না, এগুলোই হচ্ছে নৈরাজ্য। আপনি মনে করছেন এটা ঠিক, তাই এটা চাপ দিয়ে আপনি সরকারকে, এখন যেহেতু মবের একটা শক্তি আছে, চাপ দিয়ে আপনি কাজটা করাতে পারেন এবং অন্যায় করাতে পারেন সরকারকে, এবং এই সরকারও যথেষ্ট দুর্বল সরকার বলে এটা করছে। খেয়াল করি আমরা, আওয়ামী লীগেরও মানবাধিকার আছে, এই কথাটা আমরা অনেকে বুঝতে চাই না। মানবাধিকার কার কার আছে? হাসিনা বলতো জঙ্গি, এটার কিসের মানবাধিকার? মজার ব্যাপার, এই জামায়াত শিবিরকেও একরকম ডিহিউম্যানাইজ করা হয়েছিল। আপনি জামায়াত শিবির ট্যাগ দিয়েছেন, ওকে মেরে ফেলতে পারেন, সেটার প্রতিবাদ করেছি। মাহমুদুর রহমান, আসাদ সাহেব, যার যার উপরে তখন প্রত্যেকটার প্রতিবাদ রেজিস্টার্ড আছে, অন রেকর্ড আছে। ঠিক একইভাবে ইভেন আওয়ামী লীগও যদি জেনুইনলি তারা এখানে ক্রাইম করতে আসে, তারও কিন্তু মানবাধিকার আছে। ওটার জন্য কতটুকু আপনি পারবেন সেটা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনারও মানবাধিকার আছে, শুনতে খুব খারাপ শোনায়। উনি যদি দেশে ঢুকে পড়েন এবং ওনাকে যদি লোকজন মনে করে তাকে ধরে একেবারে ছিঁড়ে করে ফেলবো, আমি ওটা অপোজ করব। ওনাকে আনবো, এনে আমরা বিচার করব, বিচারে তার ফাঁসি, অনেকে বলেন ওনার একবার না, ওনার অনেকবার ফাঁসি হওয়া উচিত, হতে পারে, কিন্তু এটা একটা তার ওই রাইট এনশিওর করার মাধ্যমে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বা সরকার যদি একদিন তাকে ক্রস ফায়ার করে মেরে ফেলবো চিন্তা নয়, এদেশে অসংখ্য মানুষ খুশি হবে, আমি প্রটেস্ট করব। সো মানবাধিকারের ব্যাপারটা নিশ্চিত রাখতে হবে। আর সেনাবাহিনীর কথা বলছেন, ইনফ্যাক্ট গোপালগঞ্জ সেনাবাহিনী বা পুলিশের ভূমিকাকে আমি প্রশংসা একটা কারণে করি না। আমি দীর্ঘদিন থেকে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মিডিয়াতে বলে বেরিয়েছি যে গোপালগঞ্জটাকে কি সরকার স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ হিসাবে মেনে নিচ্ছে? কেন বলছি? ওখানে সেনাবাহিনী মানে আক্রমণের শিকার হয়েছে অগাস্টে, 24 আগস্টের কথা বলছি, পুলিশ আক্রমণের শিকার হয়েছে, বিএনপির একজন নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং আমরা রাইটলি অনুমান করি আওয়ামী লীগের যেসব লোকজন পালাতে পারেন এই দেশের বাইরে, তারা ওখানে আছে। তো এতদিন ধরে ওখানে কেন কোনো রকম ধাপে ধাপে জেনুইনলি আপনি ব্যবস্থা নেন না? কেন এই এনসিপি ওখানে এইরকম আক্রমণের মুখেই বা পড়লো? তারা কিন্তু এটা ঠেকাতে পারেন নাই, এই ব্যর্থতা তার আছে। পরবর্তীতে যা করেছেন এটুকু আমরা প্রশংসা করি। আর এখানে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিসের ওখানে যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন ছিল না, একটা উস্কানি, ফুল স্টপ। জাতীয় পার্টির প্রতি আমার কোনো রকম কোনো সিম্প্যাথি নাই। আমি তো বলি আমার 14 বছরের অ্যাক্টিভিজম আছে, এভরিবডি ক্যান চেক ইট। শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে হোয়াট আই টোল্ড। আপনি যাবেন ওই যে যেটা বলছেন, সরকারকে চাপ দিতে পারেন। এরপর ঝামেলা হলো, কিন্তু যেই পরিস্থিতিতে নূরকে পেটানো হয়েছে, মানে এই পরিস্থিতিতে নূরের উপরে এই আক্রমণ কোনো রকম কোনো প্রয়োজন নেই। আপনি বল প্রয়োগ তখন করতে পারেন যখন আপনি নিজে কারো দ্বারা হুমকির মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা কোনো জনগণ অন্য কারো জানমালের ক্ষতির কারণ হচ্ছে, বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি করছে, তখন আপনি বল প্রয়োগ করবেন। প্রথম লাঠি চার্জ করবেন, আপনি সাউন্ড গ্রেনেড, একটা পর্যায়ে গুলিও করতে বিশৃঙ্খলা হয়েছে না। যখন হামলা করছে, আমরা ভিডিওটা যখন দেখছি, যখন হামলা করছে কোন রকম কোনো বিশৃঙ্খলা ছিল না। মানে অবাক লাগলো আমার কাছে, মনে হলো, এই ভিডিওটা আছে একদম ক্লিয়ারলি, যে কোন একটা ব্যক্তিগত আক্রোশ গিয়ে তার উপরে উগরে দেওয়া হচ্ছে। নূর খুবই পরিচিত মুখ, তাকে যেভাবে হামলা করা হলো, নূর না যে কাউকে এই পরিস্থিতিতে আপনি হামলা করতে পারেন না। ও আপনার হাতে আসছে, ও যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি বা কোনো বেআইনি কাজ করে, ওকে আপনি গ্রেফতার করে ফেলবেন। নূরকে গ্রেফতার করার মতো বা তার আশপাশের অনেককে গ্রেফতার করার মতো কন্ট্রোলে তারা ছিল, ওকে অ্যারেস্ট করে ফেলেন আপনি। তো সেই কারণে এই হামলাটা, মানে গণ অধিকার পরিষদের কর্মসূচিটাকে নিন্দা করার সাথে সাথে এই হামলাটা তো ভয়ঙ্করভাবে নিন্দা করবো আমরা, কারণ 5 আগস্ট পরবর্তী সময় আইন শৃঙ্খলা একটু আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনি ভয়ঙ্করভাবে এটাকে দেখছেন।
সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের আমলেও এমন হামলা হয়নি। একজন এর দায় সরকারকে নিতে হবে, তো একজন উপদেষ্টা যিনি সরকারে আছেন তিনি আবার বলছেন এর দায় সরকারকে নিতে হবে। মানে আমি খুব অবাক হই, তারও আগে একজন উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছিলেন, তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। এমনকি সরকারও নিন্দা জানিয়েছে, সরকার ব্যবস্থা নেবে বলেছে কিন্তু নিন্দা জানিয়েছে। দেখেন ওই ভিডিওতে অন্তত কারা পেটাচ্ছে ইট ওয়াজ ক্লিয়ার, সেনাবাহিনীর এবং পুলিশের। মুহূর্তে কিন্তু আপনি তাদেরকে ব্যবস্থা নিতে পারতেন, ওখানে দায়িত্বে যারা ছিল নিয়ে তারপর তদন্ত করতে পারতেন কেন এই ধরনের ঘটনা ঘটলো। এবং এই একটা জিনিস অবিশ্বাস্য। এখন আমরা সরকারকে বিভিন্ন সময় সরকারের লোকজনকে বা সরকার নিজে, প্রধান উপদেষ্টা নিজে ফেসবুক পেজে নিন্দা জানিয়ে স্টেটমেন্ট দেন। এতেই বোঝা যায় সরকার আসলে এই সব ক্ষেত্রে কতটা দুর্বল, কতটা অক্ষম, অথর্ব। এটা খুবই হাস্যকর রয়েছে। জি, ধন্যবাদ ইয়াসিন আরাফাত। একটু আপনার কাছে আরও একবার ফিরতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গতকালকে আমরা দেখেছি যে নারকীয় হামলা হয়েছে সেখানকার স্থানীয়দের মধ্যে, এবং তার আগে ভিপি নূরের উপর হামলা। এই যে দুই জায়গায় হামলা, এই হামলাকে আপনি কিভাবে দেখছেন? এটা কোনো আশঙ্কা করছেন কিনা ভবিষ্যৎকে নিয়ে? দেখেন, বিগত কয়েক সপ্তাহ যে ঘটনাগুলো ঘটছে এগুলো অবশ্যই উদ্বেগজনক, আশঙ্কার কারণ। সর্বশেষ যে কথা বলছেন যে সরকার দুর্বল, অথর্ব, অক্ষম। আমরা তো আজকে কয়েক মাস ধরে সে কথাগুলি বলছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আহত হলেন, প্রক্টর আহত হলেন, সহকারী প্রক্টর আহত হলেন, 100 জনের বেশি আহত হলেন। তারা বারবার চিৎকার, কাকুতি মিনতি করছেন, কিন্তু প্রশাসন সেখানে স্ট্রাইকিং ফোর্সে থাকা সেনাবাহিনী যারা ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে এখন আছে, কিংবা পুলিশ সেখানে হাজির হতে পারেনি। আপনি গেলেন রাতের বেলায় গেলেন, তাহলে একটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ মানের শিক্ষার্থী, তাদের আপনি নিরাপত্তা দিতে পারলেন না। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা দা নিয়ে, রামদা নিয়ে যে কোপাকুপি করছে, এইরকম দা, রামদা, কোপাকুপি চট্টগ্রাম ছাড়া আর কোথাও নাই। এখানে ক্ষমতার কোনো বিষয় না, কিন্তু ক্ষমতার বিষয় যখন ভোট আসবে, এই দা, রামদা যাদের কাছে অস্ত্র উদ্ধার হচ্ছে না, আজকে আমরা দৃশ্যমান কোনো অস্ত্র উদ্ধারের কোনো রেকর্ড আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ফেসবুকে দেখা যায় বিভিন্ন দলের নেতাকর্মীদের কাছে তারা গুলি পড়ছে, আনন্দ উচ্ছ্বাসে গুলি ছুটছে। এই দৃশ্যগুলো তো আমাদেরকে শঙ্কিত করে, জনগণকে শঙ্কিত করে। এইখানে সরকারের অবশ্যই রিফর্ম করার সুযোগ তৈরি করা দরকার, ব্যবস্থা করা দরকার। আপনি জনগণকে আস্থায় না নিলে, জনগণের মধ্যে 16 বছরের যে ট্রমা, নির্বাচনী কেন্দ্রে গিয়ে পিটিয়ে দূর করে দেয়া, ধানের শীষে ভোট দিয়েছেন বলে একজন নারীকে ধর্ষণ করা, এই দৃশ্যগুলো জনগণ তো এখনো ভুলে যায়নি। সেখানে যদি এখন আবার একই ধরনের দৃশ্যগুলো বিভিন্ন জায়গায় দেখতে থাকে, এবং সরকারের মধ্যে ঘাপটে মেরে থাকা যারা ফেসিবাদী তন্ত্র, তাদের দোষরা যদি এখনও সচল থাকে, সক্রিয় থাকে, সে জায়গায় একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে, দেশের উত্তরণ কিভাবে ঘটবে, শঙ্কা আশঙ্কার কারণ তো এটা থেকে যায়। দেখেন, আজকে আওয়ামী লীগের মানবাধিকারের কথা আমরা বলছি, অবশ্যই আমরা বলবো প্রত্যেক মানুষ, প্রত্যেক নাগরিক সে অপরাধী হলেও তার অধিকার প্রয়োজন আছে। তার পাশাপাশি যারা আহত হলেন, যে শহীদ ফ্যামিলি, যার মা এখনও কান্না করেন, যার বোনের এখনও আত্মচিৎকার করেন, তাদের আত্মীয় স্বজন, ফ্যামিলির সদস্যরা চলে যাওয়ার কারণে তাদেরকে বিচার পাওয়ার অধিকার নেই। আওয়ামী লীগ অপরাধী হওয়ার পরেও তার যেরকম মানবাধিকার আছে, তেমনিভাবে জুলাইয়ের যারা আহত, নিহত তার ফ্যামিলির সদস্যদেরও বিচার পাওয়ার অধিকার আছে। যখন দেখে যে তার বিচারটা হচ্ছে না, কার্যত কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না, এখনো পর্যন্ত ওই সন্ত্রাসীদের কারো কারো প্রকাশ্যে দেখা যায়, এখনো কোনো বিচারকের টেবিলে গিয়ে তারা জামিন পেয়ে যায়, তখন এই ক্ষতিগ্রস্ত যারা, তারা তাদের জায়গা থেকে মব তৈরি করছে। আমি মনে করি মব তৈরির ক্ষেত্রে সরকারেরও দায় আছে। আজকে ৭১-এর মঞ্চ কি প্রপাগান্ডা করছে, এটা সরকার উদ্ঘাটন করতে পারলো না। জনগণ গিয়ে দৃশ্যমান করে দেওয়ার পরে আপনাকে সেটা বলছেন, হ্যাঁ জনগণ যা করছে আসলে তো সত্য, সেখানে তালিকা পাওয়া গেল, বিভিন্ন প্রপাগান্ডা পাওয়া যাচ্ছে। এজন্য সরকারকে কার্যকর ব্যবস্থা করতে হবে। সরকার যদি দুর্বল আচরণ করে, জামাত ইসলামের পক্ষ থেকে গতকালকে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহিরের নেতৃত্বে 4 সদস্যের কমিটি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে। সেখানে স্পষ্ট বলেছে যে আপনি তো বলছেন যে একটা সেরা নির্বাচন করবে, তাহলে ছাত্রলীগের সাবেক সভাপতি যিনি পাবনায় নির্বাচন করবেন, এখন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা যারা হাবিবুর রহমান, তিনি প্রকাশ্যে বলেছেন কেউ যদি ধানের শীষ বাদ দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়, সে বিএনপির হাত থেকে সুষ্ঠুভাবে ঘরে ফিরে যেতে পারবে না। প্রকাশ্যে বলেছেন, মিডিয়াতে বলেছেন। বিএনপির কোনো নেতা বলেছেন আমরা নিজেরা ধানের শীষের ব্যালট ছাপাবো। বিএনপির কেউ বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে এই ঘটনা ঘটবে। আমি যদি এই 3টা ঘটনা বলি, এই 3টা ব্যক্তিকে কি আজকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে? সরকার যদি এই ব্যক্তিদেরকে দৃশ্যমান না করে, বিচারের আওতায় নিয়ে না আসে, সরকার যদি তাদের ব্যাপারে পদক্ষেপ না নেয়, তো জনগণ কি মেসেজ পাবে?
এমনিভাবে আমি বলবো জামাতের কোনো নেতা যদি এই কথা বলে ধানের শীষে ভোট দিলে সে তার জিহ্বা কেটে ফেলা হবে, অমুকে এই করা হবে, আমি মনে করি তাকে গ্রেপ্তার করা উচিত। কিন্তু আপনি যদি এই দৃশ্যমান প্রক্রিয়া, আমরা দৃশ্যমান কি বলি, আমরা তো গায়ের জোরে রায় দিতে বলছি না, গায়ের জোরে ফাঁসি দিতে সেটা বলছি না, আমরা বলছি এত আসামি, আপনি আসামি খুঁজে পাচ্ছেন না, কি আসামিরা প্রকাশ্যে বাজার করছে, বিভিন্ন মিটিংয়ে যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম করছে, এরপরে প্রকাশ্যে দিবে লোকে তারা বক্তব্য দিচ্ছে, আপনি কিছুই করছেন না, তাহলে আপনি কিভাবে তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা? মামলা থাকলে তো অবশ্যই। আচ্ছা দেখেন, একজন ব্যক্তি নির্বাচন ব্যবস্থাকে হুমকি হিসেবে দাঁড় করাচ্ছে না, আমি বলছি রাষ্ট্রের দায় কথা, আমি রাষ্ট্রের দায়ের কথা বলছি। প্রাথমিক রাষ্ট্র পরে আপনারা তো মামলা না করলে তো রাষ্ট্র আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ তো দিতে হবে। একজন ব্যক্তি কোড আনকোড তিনি বলছেন যে দাঁড়িয়ে পাল্লা যারা যাবে, আমার কথাটা আপনি শুনেন, যে আমি রাষ্ট্রের এখানে দায় আছে কিনা সেটা বলেন। আমি একটু বলি, না নাই। আপনি মামলার কথা তখন বলবেন যখন এত শত মামলা হওয়ার পর আসামি ধরে না, মামলা করে কি হবে? এক সেকেন্ড বলি, একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যদি মানে যখন শিডিউল হয়ে যাবে তখন কতগুলো নির্বাচনের আচরণবিধি আছে, এগুলো প্রত্যেকটা আচরণবিধি লঙ্ঘন, এগুলো নিয়ে তখন স্পন্টেনিয়াসলি কগনিজেন্সে নেবে। কিন্তু এখন রাষ্ট্র মামলা করতে পারে না তা না, এটা সঠিক, পারে। কিন্তু ফৌজদারি কার্যবিধির নিয়ম হচ্ছে সংক্ষুব্ধ পক্ষ, যেমন এখানে কিন্তু সত্যি সত্যি জামাতের নামে এবং অত্যন্ত ন্যাক্কারজনক বক্তব্য, কোনো সন্দেহ নাই, এগুলো ভালো না, এগুলোকে পলিটিক্যাল রেটরিক হিসাবে আমি নিতে প্রস্তুত না। হ্যাঁ, এখন আমি বলছি তাহলে জামাত আসলে মামলা করলে অন্তত এটাও করতে পারতো যে সরকারকে, ওনাদের যে অভিযোগ আছে যে মামলা করলেও সরকার ব্যবস্থা নেয় নাই, সেটাও ওনারা সরকারকে দেখাতে পারতেন বা জনগণকে দেখাতে পারতেন যে সরকার আমার মামলার পরও ব্যবস্থা নেয় নাই। দেখেন, সংক্ষুব্ধ তো সরকারও হওয়া উচিত, সরকার একটা সেরা নির্বাচন উপহার দিবে, আপনার আগে সরকারের নাকের ডগায় এভাবে বলা না, এটা দায় সরকারের, দায়িত্ব সরকারের, একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের, রাজনৈতিক দল সরকারের সহযোগিতা করবে। ফৌজদারি কার্যবিধির একটু বেসিকটা বলি, আপনি আমাকে পিটিয়েছেন, সরকার কিন্তু পরবর্তীতে নিজে, পুলিশ কিন্তু নিজে বাদী হয়ে মামলা করতে পারে, কিন্তু প্রথম দায়িত্ব হচ্ছে আমি মার খেয়েছি, আমি প্রথম সংক্ষুব্ধ ব্যক্তি, আমি মামলা করব, এবং সেটি স্ট্রং। আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি, পাবনায় সেখানে বিএনপি জামাতের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে মামলা হয়েছে। দেখেন, একজন ব্যক্তি যখন বলে দাড়িপাল্লা ভোট দিয়ে বাসায় ফিরতে পারবে না, সে কি শুধু দাড়িপাল্লাকে বলেছে? সে তো এনসিপিকেও বলেছে, সে তো ইসলামী আন্দোলনকে বলেছে। না, দাড়িপাল্লা শব্দটা দিয়ে বিএনপির বিরুদ্ধে বাইরে আরো যত প্রতীক আছে প্রত্যেকে বুঝেছে, এখানে কিন্তু শুধুমাত্র সংক্ষুব্ধ জামাত হলো না, এখানে রাষ্ট্রের দায় আছে, রাষ্ট্রের এক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। না না, আমরা শুনেন, আপনি কমন জেন্ডারে যখন আপনি কথা বলবেন, কমন ল্যাঙ্গুয়েজে যখন আপনি কথা বলবেন, এই ব্যবস্থা নিতে হবে সরকারকে। কিন্তু যদি বলে যে অমুক অমুক ব্যক্তিকে আমি দেখে ছাড়বো, তখন ওই ব্যক্তি সংক্ষুব্ধ হবে, দল সংক্ষুব্ধ, একটা দল সংক্ষুব্ধ হয়ে মামলা করবে, এটা তো হতে পারে না। আমরা রাষ্ট্রের কাছে তার প্রতিকার চাই। আমরা বলছি যে রাষ্ট্র দৃশ্যমান এগুলো যদি ব্যবস্থা গ্রহণ করে, আপনি নির্বাচনের শিডিউল ঘোষণা করবেন কখন? 3 মাস আগে, 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করছেন, 6 মাস আগে থেকে অস্ত্র উদ্ধারের কোনো ব্যবস্থা নাই, 6 মাস আগে থেকে যারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, দখলবাজি করছে, তাদের দৃশ্যমান কোনো গ্রেফতার নাই। উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন যারা অবৈধ অস্ত্র। না, আপনি পুরস্কারের সীমাবদ্ধ থাকলে আপনি, আমি কথা বলি, আপনি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, সেরা নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন, রোডম্যাপ দিচ্ছেন, আপনি তার কার্যকর ব্যবস্থা না নিলে জনগণ আস্থা কিভাবে পাবে? আপনি শুধু কথা সীমাবদ্ধ থাকলেন, কার্যকর করলেন না। মানে আপনি বলতে চাচ্ছেন যে মপতন্ত্র বলেন, জাস্ট এগুলো দায় সরকারের আছে, সরকারকে এক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। একটু যোগ করতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারের কথা বলছিলেন আপনি। অনেকে আবার বলছেন যে 24-এর গণহত্যার বিচার হলে 71-এর গণহত্যারও বিচার হতে হবে। 71-এর গণহত্যার বিচার, এরপরে যুদ্ধাপরাধে যারা ছিল তাদের মীমাংসা, অনেকগুলো বিষয় তো বহুভাবে চলছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখন যখন মায়ের কান্না দিয়ে 24-এর মানে সাম্প্রতিক ঘটনার অধিকার চায়, আপনি সেটাকে 71-এর সাথে মুখোমুখি দাঁড় করাচ্ছেন। আমাদের শহীদরা কি 71-কে অস্বীকার করছে? অস্বীকার করছে না, কিন্তু আপনি মুখোমুখি দাঁড় করিয়ে আমার এই তাৎক্ষণিক রক্তপাত ঘটার অধিকার থেকে আমাকে বঞ্চিত করার চেষ্টা করছেন। 71 নিয়ে কি হয়েছে, কি আলোচনা হয়েছে, 195 জন যুদ্ধাপরাধী ক্ষমা করে দেওয়ার সহ সামগ্রিক বিষয়গুলো তো বহুবার আলোচনা হয়েছে, কিন্তু আমরা তো সে বিষয়ে তো আমরা নেগেটিভ বলছি না। কিন্তু আপনি যখন আমার তাৎক্ষণিক অধিকারকে আপনি তো ঘোষণা দিয়েছেন বিচার করবেন, আপনি তো ঘোষণা দিয়েছেন আপনি সংস্কার করবেন, আপনি তো ঘোষণা দিয়েছেন আপনাকে সুষ্ঠু নির্বাচন করবেন, সেরা নির্বাচন করবেন, কিন্তু সে ব্যাপারে আপনি পদক্ষেপ নিচ্ছেন না কেন? এখানে তো মূল ইস্যুটা তো আপনি দামাচাপা দেওয়ার জন্য আপনি মুখোমুখি করার চেষ্টা করছেন। এটা মুখোমুখি করার যে একটা প্রপাগান্ডার অংশ ছাড়া আর কিছু নয়। জি, ডক্টর জাহিদুর রহমান, একটু আপনার কাছে আরও একবার আসতে চাই যে এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার বিষয়ে কথা বলাটা কি দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে কিনা দেশে? এক ধরনের কঠিন হচ্ছে, আমরা খেয়াল করেছি।
নানা ফর্মে মুক্তিযুদ্ধকে চাপা দেওয়ার চেষ্টা। মানে এখন জামায়াতে ইসলামীর, আমি প্রায়ভাবে বলি, জামায়াতে ইসলামীর নেতাদের অনেকেই ফৌজদারি অপরাধের সাথেও জড়িত ছিলেন, এটার জন্য ডকুমেন্ট আছে। একটা বিচারের মাধ্যমে এদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, এই বিচারটাকে আমি খুব স্ট্রংলি ডিনাউন্স করি। এটা একটা ফাজলামো ছিল, এটা বিচার ছিল না। এখন ওই বিচার ফাজলামো ছিল মানে এই না যে এনাদের কেউ আসলে কোনো অপরাধে ছিলেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং জামায়াতে ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং সর্বশেষ আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির, ওনার সাথে আমি একটা টক শোতে ছিলাম, তিনিও মনে করেন এবং আমিও মনে করি একটা মরণোত্তর বিচার হওয়া দরকার, যেখানে জেনুইনলি আসলে আমরা দেখতে চাই জেনুইনলি তাদের অপরাধ কতটুকু ছিল বা ছিল কিনা, সেই ক্ষেত্রে কী শাস্তি হতে পারে। আচ্ছা, ওটা যদি সরিয়েও রাখি, জামায়াতে ইসলামী তো পলিটিক্যালি অন্তত পশ্চিম পাকিস্তানিদের সাথে বা বাংলাদেশে পশ্চিম পাকিস্তানিরা তখনকার পূর্ব পাকিস্তানে যে বিভৎস হত্যাকাণ্ড জেনোসাইড চালিয়েছে তার পক্ষে রাজনৈতিকভাবে ছিল। একটু খেয়াল করেন ভাই, এইমাত্র বললেন না আওয়ামী সিম্প্যাথাইজারদেরকে ধরে জেলে ভরতে হবে, ওখানে অনেকেই ছিলেন, ওরা কেউ খুন করতে বন্দুক হাতে রাস্তায় নামে নাই, কিন্তু ওদেরকে আমরা অভিযোগ কেন ভাইও করছেন, কেন করছেন? না না, যাদের হাতে অস্ত্র ছিল, যারা ঘটনার সাথে জড়িত, তাদের বাইরে আমরা না 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 না, আপনি যে তালিকা এক মঞ্চ ৭১-এর কথা বলছি, আপনি বলছেন ওদেরকে জেলে নিয়ে, না না, প্রোপাগান্ডা যারা করছে আমি তাদের কথা বলছি। প্রোপাগান্ডা না থাকলে কি জন্য গ্রেফতার করবেন? আপনি প্রোপাগান্ডাকে এখনো ক্রিমিনালাইজ করে গ্রেফতার করছেন, কিন্তু শেখ হাসিনার হয়ে উনি এখনো ওদের প্রত্যেকে পাবলিক পার্সন। এই ঢাকা ভার্সিটির টিচার যিনি, সাংবাদিক একজন মঞ্জুরুল আলম পান্না, কি কথা বলছে সব দেখছি, উনি তো কোনো কোথাও কোনো লুকিয়ে কোনো কিছু করেন নাই, কিন্তু অভিযোগ হচ্ছে ওনারা ওর সাথে ছিলেন। কিন্তু সাংবাদিককে আমরা সাংবাদিক বলি না কেন? কারণ তারা শেখ হাসিনাকে সমর্থন করে, শেখ হাসিনার এই অন্যায়কে সমর্থন করে। তো তাই যদি হয়ে থাকে, শেখ হাসিনার চাইতে কয়েক হাজার গুণ বেশি অন্যায়, লক্ষ গুণ অন্যায় করেছে পশ্চিম পাকিস্তানি মিলিটারি আমাদের জনগণের উপরে। তো সেই অন্যায়কে তো ওনারা সমর্থন করেছেন, কারণ ওনারা পাকিস্তান এক থাকুক যখন চোখের সামনে দেখছেন। আমি প্রায় বলি, একটু বলা দরকার, 25শে মার্চ রাত পর্যন্ত জামাত ইসলামের অবস্থানে কোনো সমস্যা ছিল না। একটা পলিটিক্যাল পার্টি চাইতেই পারে দুই পাকিস্তান এক থাকবে, এটা তার পলিটিক্যাল অধিকার। কিন্তু যখন ক্র্যাকডাউন শুরু হলো, অপারেশন সার্চ লাইট, প্রথম দিনে একটা ম্যাসাকার হলো, তারপর একটা গ্যাপের পর মুক্তিযুদ্ধ শুরু হলো, এবং যে পরিমাণ অ্যাট্রসিটিস চালানো হলো, রেপ, কিলিং, জেনোসাইড, ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, তারপরও জামাত চাইছে পাকিস্তান এক থাকুক। তার মানে উনি সমর্থন করছেন পশ্চিম পাকিস্তানকে। সো এই যে অতীতটা জামাতের আছে, এই অতীতটা নিয়ে তো প্রশ্ন আসবেই। আর ফৌজদারি অপরাধ যাদের যাদের আছে, ফৌজদারি অপরাধ তামাদি হয় না, এটা হলো নতুন আর পুরনো, একটা জরুরি কথা, নতুন এবং পুরনো বলা যাবে না ফৌজদারি অপরাধের ক্ষেত্রে। একটু যোগ করতে চাই যে কিছুদিন আগেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে রাজাকার বলে তার বাড়ির সামনে মব যে হাজির। একটু জানতে চাই যে একজন মুক্তিযোদ্ধাকে রাজাকার বলা যায় কিনা? আচ্ছা, তার আগে একটা কথা একটু ক্লিয়ার করে রাখা ভালো। আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি, আওয়ামী মুক্তিযুদ্ধের কথা বলি না, এটা খুব জরুরি। 5 আগস্ট পরবর্তী সময় একটা গুরুত্বপূর্ণ কাজ হবে মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণ থেকে বের করে আনা। আওয়ামী লীগ এটাকে তার সম্পত্তিতে পরিণত করেছে, মিথ্যা সব ইতিহাস লিখেছে, এটা বের করে আনবো আমরা। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের যে স্পিরিট আছে সেটা বাংলাদেশে থাকতে হবে। ঠিক একইভাবে এখন ফজলুর রহমান সাহেবের কেউ যখন এই অভিযোগগুলো করা হয়, এটা খুবই হাস্যকর, এবং তিনিও প্রচুর মুক্তিযুদ্ধের কথা বলেন, এবং সেই সময়কার উনি প্রকাশ্যেই জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে, বিশেষ করে জামায়াত ইসলামীর কথা আনেন, ওই সময়কার ভূমিকার কারণে উনি ওনার ভাষায় কন্ডেম করেন। এটা করবেন, এবং রাজনৈতিক মাঠে এটা হতেই পারে। এখন সেটাকে জামায়াত ইসলামী কিভাবে ফেস করবে সেটা তাদের ঠিক করতে হবে। এটা খুবই খুবই অন্যায় হয়েছে। আমি আপনার কাছে আরো একবার ফিরবো, জাস্ট একটা প্রশ্ন নিয়ে। তার আগে একটু ইয়াসিন আরাফাত আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি বলেছেন একটি গোষ্ঠী নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে এবং বাধাগ্রস্ত করছে। একটি গোষ্ঠী বলতে মূলত তিনি জামাতকে বুঝিয়েছেন, যে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আপনার সরকারের সামনে হাজির হচ্ছে। তো নির্বাচন মানে আপনারা আসলে কি নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কিনা? দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন সজ্জন ব্যক্তি, তিনি যে কথা বলেছেন, তিনি জামাতের নাম উল্লেখ করেননি। আমি যদি মনে করি একটি গোষ্ঠীর মধ্যে বিএনপি তো পড়ে, বিএনপির মধ্যে তো বিএনপির ভিতরে তো গ্রুপ আছে, বিএনপির ভিতরে কেউ ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে, কেউ ভারতীয় এজেন্ডার বাইরে আছে। বিএনপির ভিতরে কেউ তারেক রহমান এজেন্ডা বাস্তবায়ন করে, কেউ খালেদা জিয়া এজেন্ডা বাস্তবায়ন করে। তিনি তার দলে গ্রুপকে বুঝাচ্ছেন কিনা সেটা তো আপনি প্রশ্ন করতে পারেন। দেখেন, যদি মোটা দাগে বলি যে একটা সুষ্ঠু নির্বাচন না হোক, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে ভোট না দিক,
সংস্কার না হোক, সেটা শুধু বিএনপির সাথে মিলে যায়। আমি তো শুরুতে আপনাকে একটা বললাম, যখনই দেশের স্বার্থে অধিকাংশ রাজনৈতিক দল যে বিষয়ে একমত হয়, ওনাদের কারণে সেটা বাস্তবায়ন করা যায় না। সুতরাং এই ক্ষেত্রে বাস্তবায়িত না হয়ে নির্বাচন হওয়া, সুষ্ঠু নির্বাচন না হওয়া, সেক্ষেত্রে তো বিএনপি সবচেয়ে বড় প্রতিবন্ধক। উনি যে কথা বলেন জামাত ইসলামীর, তিনি ট্রাইব্যুনালে আইন প্রক্রিয়া এটাকে ফাজলামে বললেন, কিন্তু আবার দায় জামাত ইসলামের উপর দিলেন। এটিএম আজহারুল ইসলামের রায়ে 7 জন বিচারপতির বেঞ্চ সবাই বলছেন ইতিহাসের সবচেয়ে বড় অবিচার হয়েছে। এটিএম আজহারুল ইসলাম যে ক্যাটাগরির, অন্যরা তো সেই ক্যাটাগরির ছিলেন। জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী বলা হয়। আমি আমার জায়গা থেকে আমি বলি জামাত ইসলামী অধীনতা বিরোধী ছিল, স্বাধীনতা বিরোধী না। আমরা ভারতের অধীন যেতে চাইনি, কিন্তু জামাত ইসলামের কোনো নেতা কোনো অবস্থার সাথে যুক্ত ছিলেন না, সেটা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। শুক্ররঞ্জন বালী গত কয়েকদিন আগে তিনি মামলা করেছেন। শুক্ররঞ্জন বালী কে ছিল? তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন, কিন্তু তিনি তার বিবেকবোধের তাড়নায় তিনি আল্লামা সাইদির বিপক্ষে সাক্ষী দিতে না গিয়ে তিনি আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে ট্রাইব্যুনালের গেট থেকে এইজন্য আমি বলছি, ওনাদের সমস্যা হচ্ছে কি, জামাত ইসলামী 1971 সালে তার জনবল কেমন ছিল, দলীয় নেতাকর্মী কতটুকু ছিল, সে সময় মুসলিম লীগের কথা ওনারা একবারও বলেন না, জমিয়ত উলামা ইসলামের কথা একবারও বলেন না। কারণ জামাত ইসলামী এখন একটা পাওয়ারে যাওয়ার মতো রাজনৈতিক দল। জামাত ইসলামের ইমেজকে উন্নত করতে হবে। তখন এত বিচার, এত রায়, এত কথাবার্তা বলার পরেও, একটা ঠুনকো বিচারের পরেও, মিডিয়া ট্রায়ালের বিচারের পরেও সে কথা বলেন না। রাজাকারের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে 10,000-এর বেশি রাজাকার, 8,000 হচ্ছে আওয়ামী লীগের, 2,000 জামাত ইসলামের 34 জনের নাম মাত্র আসছে। সেখানে ওনারা বিএনপির কথা একবার বলেন না। সর্বশেষ একটি প্রশ্ন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুদিন আগে যে আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশনে রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহ সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে এবং পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন, বিভিন্ন রাজনীতির বহির্ভূত যে ভাষা ব্যবহার করেছেন। এরপরে আবার গত 30শে আগস্ট হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া গিয়েছেন এবং রুমিন ফারহানার পৈতৃক নিবাস সেখানে, এবং রুমিন ফারহানা খবর নিয়েছেন যে হাসনাত আব্দুল্লাহর কোনো প্রবলেম হচ্ছে কিনা এবং তাকে আবার মিষ্টিও পাঠিয়েছেন। তো এটা কি রাজনীতির পজিটিভ বার্তা হিসেবে দেখছেন? খুবই পজিটিভ। আসলে ঠিক হাসনাত আব্দুল্লাহ সমর্থক না, ওখানে ওই আসনে প্রথমত রুমিন ফারহানার সাথে বিএনপির আরেকজন ক্যান্ডিডেটের ডিবেট ছিল এবং ওখানে এনসিপিরও আরেকজন ওই একই আসনের সমস্যা হয়েছে মূলত তার সাথে। তারপর হাসনাত আব্দুল্লাহ তার দলের মানুষ বলে পরস্পর বেশ টাফ বাক্য বিনিময় হয়েছে। এটাই ইম্পর্টেন্ট। আমরা এমন একটা সমাজ চাই যেখানে প্রচুর তর্ক বিতর্ক থাকবে। জামাতের রাজনীতি আমি করি না তো, ঘোষিত, কিন্তু জামাত এবং ছাত্র শিবিরের রাইট নিয়ে আমার অসংখ্য কথা শেখ হাসিনার সময় আছে, যখন শেখ হাসিনা এই ট্যাগ দিয়ে ওনাদের অফিস বন্ধ করে রাখছে। এই একই জিনিস পরস্পরের প্রতি হবে, আমাদের ডিবেট হবে, এবং ওই ক্ষেত্রে যেটা হলো হাসনাতের সাথে কখনো কখনো খুবই সেটা সীমাও হয়তো ছাড়িয়ে যাবে, কিন্তু একটা পর্যায়ে এসে যখন আমরা এই জিনিসগুলো আমাদের মধ্যে ঠিক করে ফেলতে চাই। হাসনাত আব্দুল্লাহ কিন্তু একটা চমৎকার বক্তব্য দিয়েছিলেন যখন রুমিন ফারহানা তাকে খুবই টাফ একটা মন্তব্য করেছেন এটা, এবং খুবই অশোভন ধরনের মন্তব্য করেছেন। তখন কিন্তু হাসনাত আব্দুল্লাহ আবার এই যে তারপর তার বিরুদ্ধে যে এরকম নারী হিসেবে, আমাদের তো নারীদের একটা এক্সট্রা সমস্যা আছে, আপনি মানুষ হিসাবে আপনাকে ট্রিট করবে না, যখনই আপনাকে কোনো সমালোচনা করতে আপনার নারীত্ব নিয়ে এবং আপনাকে খুবই বাজে ধরনের সেক্সিস্ট মন্তব্য করা হবে। হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেটার প্রতি প্রটেস্ট করেছেন। তো এই জিনিসগুলো সুন্দর ব্যাপার যে আমরা 5 আগস্ট পরবর্তী সময় আমরা একটা রাষ্ট্র করতে চাই, প্রত্যেকে তার মতো করে রাষ্ট্রকে দেখতে চাই, স্বাধীনতা না। জামায়াতে ইসলামী যে ওনাদের অনেকের সাথে আমার ডিবেট হয়েছে, তারা যে শরিয়া আইনের কথা বলেন সেটা নিয়ে আমার দ্বিমত আছে, ওনারা এটা মানতে হবে না, মানতে হবেও না। সো আমরা এই ডিবেটগুলো করবো, উনি জনগণের কাছে যাবেন, আমরা পাবলিকলি ডিবেট করবো, এবং দিনের শেষে আসলে আমরা সবাই একসাথে এই সোসাইটিতে থাকবো। এটাই হচ্ছে আসলে কথা। ধন্যবাদ আপনাদের দুজনকেই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদেরকে সময় থাকলে আরও অনেক কিছু জানার ছিল। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মব, নিরাপত্তাহীনতা ও নির্বাচন। আগামী পর্বে আবারও নতুন কালের সংলাপ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠের সাথে থাকবেন।